মহেশপুর গ্রামে সোহিনী নামে এক মেয়ে ছিল। রাহুল ওই গ্রামের ধনী পরিবারের ছেলে। সে সোহিনীকে খুবই পছন্দ করত। তারা দুজনে দুজনকে খুবই ভালোবাসত। কিছুদিন পর তারা মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে। রাহুলের মা তাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই রাহুলকে জোর করে বিদেশে নিয়ে চলে যায়। সোহিনী নিজের স্বামীর খোঁজ করতে করতে একদিন গ্রাম থেকে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে জিজ্ঞেস করে রাহুলকে কেউ চেনে কিনা। ঠিক সেই সময় সুরেশ গাড়ি করে এসে তার সামনে দাঁড়ায় আর তার সঙ্গে কথা বলে। তারপর সুভাষ সোহিনীকে গাড়িতে বসিয়ে সোহিনী যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দেয়। রাহুলের মডার্ন মা রাহুলের কাছে এসে রাহুলকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বাবা, তুই যাকে ভালোবাসতিস ওকে তোকে ভুলে যেতে হবে, আর আমার পছন্দের মেয়ে রোজিকেই হাসি মুখে বিয়ে করতে হবে তোকে। এ কি কথা বলছো মা তুমি? সোহিনীকে আমি কি করে ভুলে যাব? ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে ভোলাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ওকে আমি কখনোই ভুলতে পারবো না। তাহলে কি তুই সবার সামনে আমাকে অপমানিত করতে চাস? আমি রোজিকে কথা দিয়েছি, ওকে তোকে বিয়ে করতেই হবে। আমার মন তো সোহিনীর দিকে আছে। আমি কি করে রোজিকে বিয়ে করব? আমি রোজিকে কখনোই বিয়ে করতে পারবো না মা। তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি আমার ভালোবাসার মূল্য লাগাতে চাও মা? আর কোনো কথা বলে লাভ নেই। রোজির সঙ্গে তোমার বিয়ের ডেট আমি ফাইনাল করে ফেলেছি। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই সমস্ত কথা সহ্য করতে না পেরে রাহুলের মা রাহুলকে হাত ধরে টানতে টানতে হল থেকে বেডরুমে নিয়ে চলে যায় আর ঘরের দরজা লক করে দেয়। রাহুলের বাবা প্রদীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কাণ্ড কারখানা দেখতে থাকে আর তার স্ত্রীকে বারণ করে, কিন্তু তার স্ত্রী কোনো কথাই শোনে না। প্রদীপ বারবার দরজার দিকে তাকাতে থাকে। কি ব্যাপার, এত বারবার দরজার দিকে দেখছো কেন? তুমি এত বড় ছেলেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছো। তোমাকে তো অনেকবার বারণ করলাম, তুমি কেন শুনছো না? যাক গে যাক, তুমি যা ভালো মনে করেছো তো করেছো। তুমি তো আমার কথা শুনবে না? আমার সঙ্গে ব্যাংকে সুভাষ কাজ করে, তুমি চেনো তো? সেই সুভাষ গো, ও বলেছিল গ্রাম থেকে একটা ভালো কাজের লোক এনে দেবে। হ্যাঁ হ্যাঁ, ও যখন বলেছে ও আমাদের বাড়িতে নিয়ে এসে ছেড়ে দেবে। তুমি এত অপেক্ষায় আছো কেন শুনি? এই কথাটা যখন বলছে তখনই কলিং বেল বেজে ওঠে। প্রদীপ দরজাটা খুলেই দেখলো গ্রামের একটা সরল মেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। তোমরা বাইরে দাঁড়িয়ে এত কিসের বকবক করছো? এদিকে এসো, ওকে ভেতরে নিয়ে এসো। আমার বান্ধবী ফোন করেছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসো। এইসব কথা শুনে প্রদীপ ও সোহিনী দুজনেই খুব ভয় পেয়ে যায়। সোহিনী মনে মনে ভাবতে থাকে যে এই বুঝি শাশুড়ি তাকে গিলে খাবে। বৌমা, স্বামীকে পেতে গেলে ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি যাও, শাশুড়ি ডাকছে। এই মেয়ে, কি কাজ করবে তুমি? বাড়ির সব কাজ পারো তো? ঠিকঠাক করতে পারবে তো? আমি সব কাজই পারি, একটা নয়, আমি সব বাড়ির কাজ পারি। ঝাঁট দেয়া, মোছা, রান্না করা, নোংরা ফেলা, সব কাজ পারবো। কাপড় কাচতেও পারবো। আমি বাজারেও যেতে পারবো। সেই গোল গোল দেখতে আলু হয় না, ওগুলো কিনে নিয়ে আসবো। মাছ মাংস সব কিনে নিয়ে এসে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। যাও, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো, আমার খুব মাথার যন্ত্রণা করছে। যাচ্ছি, এক্ষুনি করে নিয়ে আসছি। প্রদীপ আর তার স্ত্রী দুজনে কথা বলছিল আর ঠিক সেই সময় রান্নাঘর থেকে ভাঙাভাঙির আওয়াজ আসছে। ওরা রান্নাঘরে গিয়ে দেখে সব কাচের জিনিস ভেঙে পড়ে আছে। কি হলো? কফি করতে এসে প্রথম দিনই সব জিনিস ভেঙে ফেললে? তাহলে তো তুমি কিছুই কাজ করতে পারবে না। দেখুন না মালকিন, আমি কফিটা বার করতে গিয়ে সব বোতলগুলো পড়ে গিয়ে ভেঙে গেল। ঠিক আছে, এবারে সাবধানে করো। সোহিনী একটা বড় জগে করে কফি বানিয়ে নিয়ে আসে। তা দেখে শাশুড়ির মাথা ঘুরে যায়। এটা কি এনেছো? কফি এনেছি মালকিন।
আমি ভাবলাম ছোট কাপে হবে না আপনার, তাই বড় জগে নিয়ে এলাম। ইস, থু, এটা কি হয়েছে? এটা কফি হয়েছে? এ তো তুমি চা বানিয়ে নিয়ে এসছো। এই বলে শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর প্রদীপ বৌমাকে সঙ্গে করে রাহুলের ঘরে নিয়ে যায়। রাহুল সোহিনীকে দেখে খুব খুশি হয়, আর সোহিনীও রাহুলকে দেখে খুব খুশি হয়। এইভাবেই আর কিছুদিন তোমাকেও সহ্য করে থাকতে হবে। আরো কিছুদিন সহ্য করে এইভাবেই থাকো, তারপর কিছু না কিছু একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। সোহিনী বাড়ির সব কাজ শিখে যায়। সোহিনী পূজা অর্চনা করে, আর বাড়িটা এত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে যে বাড়িটা একটা মন্দিরের মতো হয়ে গেছে। সোহিনীর সমস্ত পরিষ্কার কাজকর্ম দেখে রাহুলের মায়ের খুব পছন্দ হয়। রাহুলের মা একদিন অসুস্থ হয়ে শুয়েছিল, সেই সেবা শুশ্রূষা সব সোহিনীই করে। তোমার যদি গ্রামে জন্ম না হয়ে বিদেশে জন্ম হতো, তাহলে তোমাকেই আমার ছেলের বৌমা করে আনতাম। মায়ের এই সমস্ত কথা শুনে রাহুল, প্রদীপ এবং সোহিনী মনে মনে খুব আনন্দ পায়। তারপর কিছুদিনের মধ্যেই সারদা সুস্থ হয়ে ওঠে। রাহুল, তুমি এবারে রোজিকে বিয়ে করবে তো নাকি? না মা, রোজিকে আমি বিয়ে করতে পারবোই না। তুমি নিজেই ভাবো তো একবার, তুমি তো এই এতদিন অসুস্থ হয়ে পড়েছিলে, ও কি একবারও তোমার খোঁজ নিতে এসেছিল? একবারও কি তোমার খবর নিয়েছিল? দেখো মা, রোজির শুধুমাত্র আমাদের সম্পত্তির উপরই লোভ, তাছাড়া ও আর কিছুই চায় না। আমাকেও সে কোনোদিন ভালো রাখতে পারবে না। রাহুলের এরকম কথা শুনে ওর মা চিন্তায় পড়ে যায়, আর সুযোগ বুঝে প্রদীপও রাহুল ও সোহিনীর কথাটা তোলে। এরপর রাহুল আর সোহিনী দুজনেই ওর মায়ের পায়ে পড়ে। এসব কি করছো? ছাড়ো ছাড়ো, আমার পা ছাড়ো, কি করছো? তখন প্রদীপ সারদাকে সব কথা খুলে বলে। সারদা সব মন দিয়ে শোনে। সারদা তখন ভাবে যে সোহিনী যেভাবে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছে, আর বাড়ির সমস্ত কাজকর্ম নিজে একা হাতেই সামলায়, তখন সেও সোহিনীকে মেনে নেয়। তারপর সারদা ও প্রদীপ নিজেরা দাঁড়িয়ে থেকে সোহিনী ও রাহুলের ধুমধাম করে বিয়ে দেয়।